তার কখনো কোনো বিচার হয় না, দোষীরা ধরা পড়ে না, এবং দিনের পর দিন ক্ষমতায় যারা রয়েছেন তারা সেই পাওয়ারটাকে, ক্ষমতাটাকে ইউজ করে এখনো পর্যন্ত টিকে আছেন। এবং তার আশীর্বাদ, আমাদের এই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, এবং সবচেয়ে বড় কথা যে তিনি একজন মহিলা হয়ে মহিলাদের প্রতি সেই আবেগ, সেই বিচার না থেকে যারা আজকে এই ধরনের কাণ্ডগুলো ঘটায় তাদের ওপরেই আশীর্বাদের হাত মাথায় থাকে। এটা হাওড়া জেলার ঘটনা। একজন পরিবারের অভিযোগ যে তারা একটা হাওড়াতে প্লট কেনে, জমি কেনে, এবং জমি কেনার পর যখন তারা ওখানে গেছেন তার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেখান থেকে প্রোটেকশন মানি চাইছেন। কি প্রোটেকশন মানি? এটাই হচ্ছে তোলাবাজি, কাটমানি। কারণ আপনি যদি আপনার নিজের পয়সাতে গিয়ে নিজে থাকার জন্য জমি বা প্লট কিনে বাড়ি তৈরি করেন, আপনার এতদিনের স্বপ্নের একটা স্বপ্নটাকে সত্যি করেন, সেখানেও কিন্তু আপনি ছাড় পাবেন না। আপনাকে তৃণমূলের নেতাদেরকে, দাদাদেরকে আপনাদেরকে কাটমানি দিতে হবে, এবং সেটার নাম হচ্ছে প্রোটেকশন মানি। এবং তিনি দিতে রাজি হন না, এবং তার জন্য তার শাস্তিও তার পরিবারকে পেতে হয়। এবং নাবালিকা, 13 বছরের নাবালিকাকে একটা অকথ্যভাবে অত্যাচার করে, তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়, এবং সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাকে প্রাণঘাতী হামলা করা হয়, এবং সে এখন হসপিটালে রয়েছে, এবং জীবন মৃত্যুর সঙ্গে প্রচুর আঘাত লেগেছে তার, এবং জীবন মৃত্যুর সঙ্গে সে এখন লড়াই করে যাচ্ছে। এবং এই ঘটনা নিয়ে আমাদের মানবাধিকার, জাতীয় মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রিয়াঙ্ক কানুনগো, উনি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি বিষয়টাকে সামনে এনেছেন, এই ভয়াবহ ঘটনাটা যেটা হয়েছে। এবং পরিবারের দাবি যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমীর পাঁজা অভিযুক্তদের রাজনৈতিক সুরক্ষা দিচ্ছেন। আপনারা ভেবে দেখুন, মানে আজকে 13 বছরের নাবালিকা বা তার পরিবারের পাশে না থেকে একজন তৃণমূলের বিধায়ক তিনি সেবা করার জন্য এসছেন, সেখানে তিনি তার উল্টে যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন এবং যারা এই 13 বছরের নাবালিকার উপর অত্যাচার করেছেন তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন। এবং এটাও শেষ না, তারপরেও নাবালিকার মায়ের ওপর সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়েও তার উপরে অত্যাচার করা হয়। এবং এই জিনিসগুলো মানবাধিকার কমিশন এগুলোকে সামনে নিয়ে এসছে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর বলে। এবং সবচেয়ে মজার কথা হলো এখানে হাওড়া পুলিশ কমিশনার মানে কোনোভাবে হাওড়ার পুলিশ কোনো রকম ভাবে কোনো সহযোগিতা করছে না, কোনো সহযোগিতা করছে না। এবং প্রিয়াঙ্ক কানুনগোর এই টুইটের পর হাওড়া পুলিশ কমিশনার বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে এই কমিশনের কাছে অ্যাকশন টেকেন রিপোর্টের জমা দিতে হবে। এবং অভিযুক্তদের আমরা সবাই চেয়েছি যে আমরা সবাই চাই যে আমাদের যারা অভিযুক্তরা রয়েছেন তারা শাস্তি পাক এবং তারা ধরা পড়েছে সেই পরিবার যেন নিরাপত্তা পায়। এই তার ছবি, সমীর পাজা, প্রিয়াঙ্ক কানুনগো উনি টুইট করেছেন সংবাদ মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি, তার আশীর্বাদ ধন্যা। এবং ভেবে দেখুন আজকের বাংলা কোন পর্যায়ে পৌঁছেছে। কোনো মহিলা, কোনো নাবালিকাও এই পশ্চিমবঙ্গে সেফ নয়। কারা সেফ? যারা নাবালিকার উপর অত্যাচার করেছে, যারা জোর করে প্রোটেকশন মানি চাইছে, আজকে তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। 2026-এ বাংলার মানুষের জবাব দেবে। মানবাধিকার আছে। মুখ্যমন্ত্রী আজকে একাধিক অভিযোগ করেছেন, তার মধ্যে প্রথম অভিযোগ যে এই রাজ্যে শিল্পপতিদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়রানি করা হচ্ছে এবং সেই হয়রানির পেছনে বিজেপির একটা বড় ইন্ধন রয়েছে। তিনি এটাকে মেনে নেবেন না। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, বারবার করে বিজেপির তরফ থেকে ভুল অভিযোগ করা হয়। এই শিল্পপতিরা অন্যান্য রাজ্যে বহাল তবিয়াতে কাজ করছে,
তাদের কোনো রকম কোনো কিছু হচ্ছে না, তাদেরকে বাংলায় কেন ডিস্টার্ব করা হবে? উনি নিজে বলুক যে বাংলায় উনি কখনো শিল্প চান না। বাংলায় কেউ শিল্প করতে এলেই প্রথমেই তার কাছ থেকে কাটমানি চাওয়া হয়, তোলাবাজি করা হয়। যে কোনো লোক আজকে বড় বড় জিন্দাল থেকে শুরু করে বড় বড় লোকেরা এখানে আসার পর তারা ফিরে যাচ্ছে কেন? যে তারা আসে তারপরেই তাদের থেকে এত টাকা ডিমান্ড করা হচ্ছে যে তারা শিল্পটা আগে করবে না, তাদের টাকার লোকটা আগে মেটাবে। তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রীরা রয়েছে সেটাই ভেবে পায় না। সেই জন্য যতক্ষণ না ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, কোনো শিল্পপতি বাংলায় শিল্প করতে চায় না। সেই জন্য কোনো যুবকদের, আমাদের ভবিষ্যতের যারা যুবকরা রয়েছেন, তাদের কোনো রকম কোনো ভরসা নেই চাকরির জন্য। এবং উনি বলছেন বাংলা নাকি সবচেয়ে সেফ। বাংলায় শিল্পের জন্য আজকে অনুর্বর হয়ে আছে এই পশ্চিমবাংলার মাটি। যতক্ষণ না এই তৃণমূলের সরকার যাবে, এই কাটমানি সরকার যাবে, তোলাবাজি সরকার যাবে, ততক্ষণ বাংলায় কেউ শিল্প শান্তভাবে করতে পারবে না। তিনি বলেছেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, বাংলা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষের বাস। এখানে প্রত্যেকটা ঘটনা সঙ্গে সঙ্গে যদি কোনো অন্য কার্যকরের ঘটনা, মানুষ রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। রিসেন্টলি আপনারা দেখেছেন মেসি কাণ্ড দেখেছেন, কিভাবে ম্যাসাকার হয়েছিল, কিভাবে আজকে সল্টলেক স্টেডিয়ামে কি অবস্থা তাদের। একটা পুলিশরা, নেতারা, মন্ত্রীরা তারা ঘিরে ধরেছিল মেসিকে। এই রাজ্যের কন্ট্রোলেই নেই, আউট অফ কন্ট্রোল চলে গেছে। সুতরাং এখানে শিল্প করতে কেন আসবে? শিল্প করার আগে 10 বার ভাববে। রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম তিনি বলছেন যে তিনি বদলে দেবেন, কারণ আপনাদের সরকার মানে বিজেপির কেন্দ্রীয় সরকার তারা মহাত্মা গান্ধী নাম বদলে দিয়েছে, সেখান থেকে নাম সরিয়ে দিয়েছে। গান্ধীকে যদি সম্মান দিতে আপনারা না পারেন, আমরা দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, উনি নিজের মতন করে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, কর্মশ্রী উনি নিজের মতন করে তৈরি করেন, সম্পূর্ণ উনি নিজে তৈরি করেন। এবং আমাদের কেন্দ্রীয় সরকার আজকে যে নাম চেঞ্জ করেছেন তার জন্য সাধুবাদ জানাই। এবং সবাই এই প্রস্তাব পাস হয়েছে এবং সবাইয়ের আমাদের সবচেয়ে বেশি সাংসদরা এই বিল পাস করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই কোনো মনীষীকে অন্তত তিনি কখনো সম্মান দিতে পারেনি, সেটা আমরা দেখেছি। কারণ সব মনীষীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রবীন্দ্রনাথের পাশে রয়েছে। আবার আপনি দেখবেন মেসির মূর্তিতেও বিবেকানন্দের মূর্তি ছোট করে মেসির মূর্তিকে আগে করা, সবচেয়ে উঁচুতে করা হয়েছে। যে তিনি কতটা মানে আমাদের মহীয়সী বলুন, আমাদের যারা মহাপুরুষ বলুন, তাদের কতটা সম্মান দেন, সেটা তার কাজে বোঝা যায়। এখন মুখ্যমন্ত্রী বলছেন কেউ কেউ বাংলাকে অসম্মান করছে। আমরা আমাদের দল সব ধর্মের উৎসবকে সম্মান করি, বাংলার মানুষ ভালোবাসি। দেখুন, বাংলাকে আমরা সবাই ভালোবাসি। বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলে, সবাই জানে। এবং বাংলায় এক পেশে রাজনীতি দল চলে। এবং আপনারা সবাই দেখেছেন যে তাদের জন্য, হিন্দুদের জন্য এক রকমের ব্যবস্থা, মুসলিমদের জন্য এক রকমের ব্যবস্থা, মাদ্রাসাতে তাদের এক রকমের ভাতা দেওয়া হয়, কিন্তু হিন্দুদের পুরোহিতদের কোনো রকম কিছু থাকে না। তো বিভিন্নভাবে তুষ্টিকরণের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভেদাভেদের রাজনীতি পশ্চিমবাংলায় ভালো করে তৈরি করে রেখেছেন। কারণ ওনাকে ভোট বৈতরণী পার করতে গেলে 30% ভোট তাকে পেতে হবে। সুতরাং তার মুখে এই ধরনের কথা কখনো মানায় না। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পুরো দেশ যেভাবে এগোচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে নরেন্দ্র মোদীজিকে দেখে ভারতবর্ষের দিকে হাত বাড়াচ্ছে, সেটা অনেক প্রশংসাযোগ্য। মুর্শিদাবাদের তৃণমূলের জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম তিনি আজকে হঠাৎ করে বললেন যে এই জেলা পরিষদের সবাই চোর, তাই তিনি ইস্তফা দিলেন। এটা মনে করা হচ্ছে যে হুমায়ুন কবিরের সঙ্গে তার নতুন করে কোনো ইকুয়েশন হতে পারে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা আগামী 26 অব্দি কতটা কি থাকবে আপনারা দেখতে পাবেন। প্রচন্ড গতিতে এই তৃণমূল দলটা আস্তে আস্তে ভাঙা শুরু হয়েছে এবং ভাঙতে শুরু করেছে এবং ভাঙবে। এবং নিজেদের মধ্যে তোলাবাজি, কাটমানির, ক্ষমতার হিসেব নিকেশের গরমিল, তার মধ্যে থেকে দেখেছেন সেটা নিয়ে খুন খারাপি পর্যন্ত হয়, রক্তারক্তি, বোমাবাজিও হয়েছে।
এবং আস্তে আস্তে তৃণমূলের প্রতি আমাদের যারা মাইনরিটি রয়েছেন তারাও আস্তে আস্তে তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন, সেই জন্য আস্তে আস্তে ওনাকে ছেড়ে চলে যাচ্ছে। জিটিএ এলাকার 300 জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট, আজকে নির্দেশ দিয়েছে। এর ফলে অনেক স্কুল বা স্টুডেন্টরা তারাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু জিটিএ নিয়ে একটা তদন্ত বা দুর্নীতি অভিযোগ আপনারা ছিলেন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে, বিজেপির তরফ থেকে করা হচ্ছিল সেই এলাকায়, সেখানেও মনে করা হচ্ছে একটা স্ক্যাম। হাইকোর্ট আজকে বলে দিয়েছে যে 300 জনের চাকরি বাতিল। সে চাকরি বাতিল শিক্ষক স্টেটের স্কুলে জিটিএ আমি জানি না, পরে বলে পাস। আমি বুঝাচ্ছি। নতুন দল করবেন 22শে ডিসেম্বর। এবার সেই যে দলের ঘোষণা করবেন, একটা মঞ্চ লাগবে, মাঠ লাগবে, মিটিং করবেন, কেউ জমি দিচ্ছে না, রাজ্য সরকার নানানভাবে বাধা দিচ্ছে। এই জন্য তিনি মসজিদ করার জন্য যে জমিতে তিনি শিলান্যাস করলেন কয়েকদিন আগে, সেই জমিতেই এবার নতুন দল করার জন্য সভা করার আয়োজন করছেন হুমায়ুন কবির। কারণ জমি দেওয়া হচ্ছে না হুমায়ুন কবিরকে, এটা তার অভিযোগ। দেখুন, তৃণমূলের সঙ্গে বোঝাপড়া তার আছে এবং সেই জন্যই মানে হিন্দু এবং মাইনরিটি দুজনকে ব্যালেন্স করবার জন্য এই খেলা শুরু হয়েছে। আগামী দিনে মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে এবং বিশেষ করে যাদেরকে নিয়ে তুষ্টিকরণের রাজনীতি করেছে তারাও আস্তে আস্তে বুঝতে পেরেছে যে তাদেরকে নিয়ে শুধু খেলাই হয়েছে, তাদেরকে শুধু ইউজ করা হয়েছে, তাদের কোনোদিন ডেভেলপমেন্ট হয়নি। আজকে যিনি এটা বুঝতে পেরেছেন সেই জন্য সাইডে নতুন করে আলাদা করে হুমায়ুন কবিরকে দিয়ে আলাদা করে দল তৈরি করে সেই ভোটগুলোকে সংরক্ষিত রাখার চেষ্টা করছেন আগামী দিনে তারই দলে সুবিধা হওয়ার জন্য। ভোটের প্রচারে আগামী শনিবার রানাঘাটে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরশুদিন সেই সভা রয়েছে। প্রধানমন্ত্রীর এবছরের ৪র্থ জনসভা। আপনাদের আবেদন অনুযায়ী আপনারা চেয়েছিলেন বেশ কয়েকটা সভা হোক বিধানসভা ভোটের আগে। এই ৪র্থ জনসভায় রানাঘাটের তাহেরপুরের জনসভা কতটা প্রভাব ফেলতে পারে? প্রভাব তো অনেক বড় ফেলবে। প্রধানমন্ত্রী আসছেন এবং আপনারা জানেন যে ওই রানাঘাট তাহেরপুরের যে বেল্টটা রয়েছে সেখানে মানে ভারতীয় জনতা পার্টির সবাই নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেন এবং তারা প্রধানমন্ত্রীকে দেখে আরো বেশি করে উৎসাহিত হবে এবং ভোটের আগে উনি আসছেন এবং আলাদা একটা মাত্রা যোগ হবে এবং যেভাবে উনি দেশকে আগে নিয়ে যাচ্ছেন এবং আমার মনে হয় এই সরকারের প্রতি যেভাবে অনীহা তৈরি হয়েছে, দেখবেন এই সভা মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ আসবে এবং নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করবেন। এই এসআইআর আবহে আমরা দেখেছিলাম সিএ নাগরিকত্ব ভোটাধিকার নিয়ে মতুয়াদের মধ্যে একটা বড় আকারের বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেখানে অনশন অবস্থান চলছিল, একের পর এক মিছিল দেখা যাচ্ছিল। এই যে নাগরিকত্ব নিয়ে একটা জটিলতায় মতুয়ারা এবং রানাঘাট ভীষণভাবে একটা মতুয়া অধ্যুষিত লোকসভা, সেই মতুয়ারা কি কোনো প্রস্তাব পাবেন প্রধানমন্ত্রীর? নিশ্চয়ই, ওনারা তো সবসময়তেই আগের সামনের সারিতে রয়েছেন এবং মতুয়ারা আগেও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন এবং তাদের এই এসআইআর এর মাধ্যমে তাদের কোনো নাগরিকত্ব যাবে না। নাগরিকত্বের জন্য সিএ ক্যাম্প করা হয়েছে এবং কোনোভাবে একটা মতুয়া নমশূদ্র যাতে না যায়, নাগরিকত্ব না যায়, তার জন্য একদম শিওর ভাবে তাদেরকে আমাদের যে নাগরিকত্ব সিএ বিল আমাদের পাশ করানো হয়েছিল লোকসভায়, সেটার মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেবে। কোনো মতুয়াকে চিন্তা করতে হবে না, তাদেরকে কোনোভাবে ফেরত যেতে হবে না, তারা এখানে পার্মানেন্ট নাগরিক হয়ে থাকবে। এই যে আপনারা তো আপনি সুনীল ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আপনারা তো নিয়মিত বলছেন মতুয়াদের পাশে থাকার কথা। প্রধানমন্ত্রী সভা করতে এসে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রধান তার মাধ্যমে বার্তা দিয়ে এই মতুয়ারা যারা কনফিউজ রয়েছে তাদেরকে কি কোনোভাবে একটা তাদের আশঙ্কা কমানোর একটা চেষ্টা আপনারা করছেন? নিশ্চয়ই, আমরা তো সেটা বারবারই বলছি, আপনাদের মাধ্যমে বলছি, সবসময়তেই বলছি এবং মতুয়ারা সবসময় ভারতীয় জনতা পার্টির সাথে ছিল এবং আগামী দিনেও সাথে থাকবে এবং যারা এই ধরনের ভয় দেখাচ্ছে, একটা ভয় দেখিয়ে একটা বাতাবরণ পুরো এনভায়রনমেন্টটাকে একটা ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, এইটা অন্তত আমার মনে হয় বন্ধ হবে প্রধানমন্ত্রী এলে। বিধানসভা ভোটের আগে মতুয়া গড় হিসেবে পরিচিত এই ঠাকুরনগর, বনগা, রানাঘাট এই যে অঞ্চল, সেখানে একটা যুযুধান লড়াই দেখা যায় তৃণমূল এবং বিজেপির মধ্যে, তাদের প্রধান বিরোধী দল এবং শাসক দলের মধ্যে। মতুয়াদের নিয়ে একটা টানাটানি, একটা রাজনৈতিক লড়াই চলে। মতুয়াদের এই লড়াইটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, মতুয়ারা এই তৃণমূলের ওপর তো ভরসা করে না।
আজকে সারা দেশে যেখানে মতুয়ারা রয়েছেন তারা প্রত্যেকটা জায়গায় দেখবেন, কি দিল্লি দেখুন, কি ইউপি দেখুন, কি উত্তরাখণ্ড দেখুন, বিভিন্ন জায়গায় দেখবেন মতুয়ারা আজকে নরেন্দ্র মোদীজিকে বরাবর তার সাথ দিয়ে এসছে, তাকে আশীর্বাদ করে গেছে। সুতরাং এখানে তৃণমূল যতই চেষ্টা করুক মতুয়ার গড়টাকে ভাঙতে, তৃণমূল কখনো এ যাত্রায় অন্তত করতে পারবে না। মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আর যেমন আপনার একটা বলা হয়, আপনারা বলেন যে ভোট ব্যাংক হিসেবে পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি আপনারা অভিযোগ করেন, তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে মুসলিম ভোট আপনারা বলেন ইনট্যাক্ট তারা রাখার চেষ্টা করেন। মতুয়া ভোট ব্যাংক কি বিজেপির কাছে একটা মানে ফিক্সড ডিপোজিট ভোট দেখুন, ব্যাংক হিসেবে কতটা কাজ করে? এমনই একটা জায়গা যে আজকে কেন্দ্রে যে সরকার রয়েছে তারাই মতুয়াদের বলতে গেলে মাসিয়ার মতন। কেননা এই যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যারা ওই ওপার বাংলা থেকে যারা চলে আসছে, যে হিন্দুরা এক কাপড়ে বাড়ি এসছে, আজকে তাদের জন্য 70 বছরে কংগ্রেস সরকার কিচ্ছু করেনি। তৃণমূল তো ছেড়েই দিন, সেখানে একমাত্র নতুন করে বিল এনে এই ভারতীয় জনতা পার্টি তাদেরকে একটা মানে পার্মানেন্ট একটা জায়গা তাদেরকে করে দেওয়া হয়েছে। এবং সেই জন্যই মতুয়ারা বিজেপি ছাড়া আর কিছু ভাবতে পারে না এবং আগামী দিনেও ভাববে না, কারণ তাদের জন্য আগে কেউ কোনোদিন ভাবেনি। এখন নতুন করে নাটক করার কোনো মানেই হয় না। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে কয়েক হাজার এই মতুয়ারা তাদের নাগরিকত্ব হারালেন ডিউ টু এসআইআর, এবং সেই এসআইআর করে যে বিজেপিকে ওরা পরপর দুটো লোকসভা নির্বাচনে দুটো করে আসন দিয়ে দিল, সেই মতুয়ারা এখন দেখছে যে বিজেপি কিভাবে এসআইআর এ তাদের নাগরিকত্ব কেড়ে নিল, এমনটা নানান ভাবে অভিযোগ করছে তৃণমূল। এটা ভুল কথা, এটা ভুল অভিযোগ। এবং কোনো মতুয়াদের কোনো রকম ভাবে সেটা যদি হয়ে থাকে সেটা আবার নতুন করে হিয়ারিং হবে। কোনো মতুয়ারা অন্তত ভোটের জায়গা থেকে, নাগরিকত্বের জায়গা থেকে কোনো মতুয়া বাদ যাবে না, এটুকু আমরা বলতে পারি। কিন্তু যে মতুয়াদের ধরুন নাগরিকত্ব চলে গিয়েছে, সেটা আপনাদের কাছে কি একটা মাথা ব্যথার কারণ হচ্ছে? না, সেটা কখনো মাথা ব্যথার কারণ না। তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা নিশ্চিন্তে থাকতে পারেন, একটাকেও বাদ দেওয়া হবে না। একইভাবে শেষ দুটো প্রশ্ন, তৃণমূলের মাথা ব্যথা কি এখন মুসলিম ভোট? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় মুসলিমদের জন্য নানান বক্তব্য রেখেছেন, এখন হুমায়ুন কবিরের যেভাবে এবং অন্যান্য মুসলিম নেতারা যেভাবে তৃণমূল বিরোধী বক্তব্য দিচ্ছে, মুসলিম ভোট কত বড় মাথা ব্যথা হতে চলেছে এখন তৃণমূলের কাছে? দেখুন, আস্তে আস্তে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানে ভরসা হারাতে শুরু করেছে এবং তাদের নিয়ে, যাদের নিয়ে 30% লোকেদের নিয়ে, যাদের নিয়ে উনি মুসলিম ভোট নিয়ে রাজনীতি করে এসছেন, বৈতরণী পার হয়ে এসছেন, এবারে একটু মুশকিলের জায়গা হয়েছে। এই জন্য নতুন পন্থা অবলম্বন করেছেন এবং একজন মুসলিম লিডারশিপরাও তারাও আস্তে আস্তে বলতে শুরু করেছে এই সরকার তাদের কিচ্ছু করেনি। এবং আপনি যদি দেখেন সত্যিকারের যে এই সরকার তাদের জন্য কোনো ডেভেলপমেন্ট করেইনি, ওই টাকা দিয়ে মানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বিভিন্নভাবে তাদেরকে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেছে। সুতরাং এই যাত্রায় উনি যত রকমেরই উনি বিভিন্নভাবে প্যারালাল পার্টি তৈরি করে সেফ রাখার চেষ্টা করুক না কেন, এবারে মানে মুসলমান ভোট পাওয়াটা ওনার পক্ষে মুশকিল আছে। মদন মিত্র আজকে হঠাৎ রাজারহাটের একটি জনসভা থেকে মদন মিত্রের উক্তি দুপুরবেলা, রাম হিন্দু ছিল না, ছিলেন মুসলিম। আমি দাবি করে বলছি, বিজেপি নেতাদেরও বলেছিলাম ভুল প্রমাণ করতে পারলে, কিন্তু তারা পারেনি ভুল প্রমাণ। ওনার কথা নিয়ে কোনো কিছু বলবো না। নবম দশম চলো, হয়ে গেছে। এবার ইনসিডেন্ট আছে, দু তিনটি শিক্ষক ছেড়ে দাও। না কয়েকটা শিক্ষক জড়িত। আরে হয়ে গেছে, নবম দশম একই একাদশ কথা। দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময় সীমা বাড়লো। 31শে ডিসেম্বর থেকে সময়সীমা বেড়ে 31শে আগস্ট। ততদিন পর্যন্ত বেতন পাবেন যোগ্য চাকরিহারারা। ঠিকই করেছে। চাকরিহারা তাদের মেয়াদটা বাড়িয়ে 31শে আগস্ট করে দেওয়া। আমরা তো চাই অলওয়েজ যে যোগ্য লোকেরা, তারা সত্যিকারের তারা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল তারা মেয়াদ তাদের থাকুক এবং তারা সেই স্যালারিটা পাক। এবং সেখানে যোগ্য অযোগ্যকে মিশিয়ে যাওয়ার জন্যই তো আজকে এই গন্ডগোলটা তৈরি হয়েছে। সেই যেদিনকে একটা স্বস্তি এলো এক পক্ষের চাকরিহারাদের কাছে, সেই সময় কিন্তু দেখা গেল রাস্তায় বিক্ষোভের ছবি। অন্য যারা চাকরি দাবিতে লড়ছেন, সেখানে ফের পথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা চায়ের কেটলি চপ মুড়ি নিয়ে প্রতিবাদ চালিয়ে গেলেন তারা। বিকাশ ভবন অভিযানে 2016 এসএলএসটি দৃষ্টিহীন চাকরিহারারা, মুখ্যমন্ত্রী তাদের দিকে দৃষ্টি দিক, এই বার্তা নিয়ে দৃষ্টিহীন চাকরিহারারা তারা রাস্তায় ঘুরছেন। দুটো মানে পুরো পশ্চিমবাংলায় মানে কোনো রকম ভাবে চাকরি বলুন,
শিল্প বলুন, কিচ্ছু পশ্চিমবাংলায় নেই। আজকে সবাই রাস্তায় পথে বসে আছে, আর এরপরেও বলছে যে পশ্চিমবাংলা নাকি বিরাট উন্নতি হচ্ছে, এবং এইসব মিথ্যা কথা বলে শিল্প সম্মেলন করে পশ্চিমবাংলাটাকে এবারে ওনার নেতৃত্বে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তো যেভাবে আজকে রাস্তায় নেমেছে মানুষ, এবং আগামী 2026-এ মানুষের জবাব দেবে। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে একটা অভিযোগ জমা করেছে স্পিকারের অফিসে যে তিনি অনুপস্থিত থাকছেন, অথচ তার হাজিরা জমা করে যাচ্ছে লোকসভায়। আপনি নিজেও লোকসভায় সাংসদ ছিলেন, তিনি অনুপস্থিত থাকছেন অথচ খাতাতে মানে সই থাকছে। এটা তো বলতে পারবো। গতকাল মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে বউকে দিয়ে ঘুগনি বানিয়ে বাস স্ট্যান্ডে প্ল্যাটফর্মে বিক্রি করুন, তারপরে আজকে এই চাকরিহারাদের চপ মুড়ি নিয়ে তারা রাস্তায় মিছিল করলেন। মুখ্যমন্ত্রী পরামর্শ দিচ্ছেন বউকে ঘুগনি বানাতে বলুন, তারপর প্ল্যাটফর্ম বাস স্ট্যান্ডে। ভাবুন, আমাদের পশ্চিমবাংলার অবস্থাটা আজকে ঘুগনি বানানো এই জায়গাতেই আটকে আছে। আজকে কোথায় ইউপি বলুন, কোথায় গুজরাট বলুন, কোথায় মধ্যপ্রদেশ বলুন, কোথায় এগিয়ে যাচ্ছে। বড় বড় শিল্প আসছে বাইরে থেকে, তারা আজকে পশ্চিমবাংলা এই ভারতবর্ষের বুকে শিল্প করার জন্য আসছে। কি আইফোন বলুন বা বিভিন্ন জায়গার বড় বড় কোম্পানি বলুন, আজকে সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন যে আপনারা ঘুগনি বানান, আপনারা চপ্পড়ি করুন। আজকে এত পয়সা খরচা করে বাবা মা তাদেরকে পড়াশোনা করানোর পর ছেলে মেয়েদের আজকে এটাই ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। তাহলে এই বাংলায় কেউ থাকবে, এই বাংলায় কেউ তাহলে ছেলে মেয়েদেরকে মানুষ করবে, তারা তো অটোমেটিক্যালি এখান থেকে পাঠিয়ে দেবে। মানে খুব ঘোরতর, মানে এই বাংলার মানে কলিযুগ এবং অন্ধকার একটা যুগ চলছে। কিন্তু তৃণমূলের তরফ থেকে পাল্টা এটা কাউন্টার করা হচ্ছে যে আপনারা যারা চপ চা বা ঘুগনি বিক্রি করেন তাদের অপমান করছেন, আপনি চা চপ ঘুগনি খান না, কি করছেন এগুলো আপনারা? দেখুন, এই ধরনের এই যে চালাকি করে কথাবার্তা বলা এবং তাদেরকে সবসময় অন্ধকারের জগতে রেখে দেওয়া, চপ ঘুগনি তারা বিক্রি করুক এবং তাদেরকে বলা মানেই তাদেরকে অপমান করা। আজকে আগামী দিনে প্রত্যেকটা মানুষ চায় তার ছেলেমেয়েরা, বাবা মা চায় যে তার ছেলেমেয়েরা আগামী দিনে বড় জায়গায় কাজ করুক, বাইরে যাক, সবকিছু করুক। কিন্তু আজকে ওনারা চপ ঘুগনি মুড়িতেই আজকে মানে আটকে রাখতে চাইছে। তাহলে ভাবুন যে এরা কিভাবে মানে এই পশ্চিম বাংলাটাকে শেষ করার একটা কনস্পিরেসি করেছে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে ইউনিট সরকারের উপদেষ্টারা পরপর ভারত বিরোধী মন্তব্য, গতকাল দেখা গেল ঢাকাতে ভারতীয় দূতাবাসে প্রায় হামলার চেষ্টা। আর এটি পাকিস্তানের মদতেই হচ্ছে, আর এই ধর্মীয় মানে চরমপন্থীদের যে বাড়াবাড়ি ভারতের রাজনীতিতে কতটা প্রভাব? দেখুন, ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে, আজকে বিভিন্ন জায়গার বড় বড় দেশ পর্যন্ত ভারতের এই ডেভেলপমেন্ট দেখে, বিকাশ দেখে আজকে ভারতকে মানে ভারতের কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে ভারতকে ডিস্টার্ব করা যায় চেষ্টা করছে। যতই বাংলাদেশ, যতই পাকিস্তান করুক, আপনারা অপারেশন সিঁদুর দেখেছেন, এবং দ্বিতীয় অপারেশন সিঁদুর হওয়ার জন্য কিন্তু মানে যদি হওয়ার থাকে তাহলে সেটা কিন্তু কেউ আর রুখতে পারবে না। এবং সবসময় পাকিস্তান বা যেই চেষ্টা করুক না কেন, ভারতকে অন্তত দমাতে পারবে না। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহর মতো একজন এনসিপি নেতা, একদম বাচ্চা নেতা, তিনি এত বড় বড় কথা বলছেন যে তিনি চিকেন স্নেক দখল করবেন, সেভেন সিস্টার হামলে নেবেন। তিনি এত উদ্ধত বা এত দুঃসাহস পাচ্ছেন কোথা থেকে? এই স্বপ্ন দেখছেন, সেই জন্য বলছেন ওখানেই তার এভাবেই তারা বলে যাবে, এবং তাদের বুকের পাঠাটুকু নেই যে আজকে ভারতবর্ষের বুকে কোনোভাবে কোনো অংশের দিকে টাচ করার। শেষ প্রশ্ন। অল ইন্ডিয়া মুতুয়া মহাসংঘের সংঘাধিপতি বিধায়ক সুব্রত ঠাকুর তিনি বলেছেন রানাঘাট বনগাঁতে যারা আপনার তাদের নাগরিকত্ব বাদ গেছে 90% মতুয়া শুনানিতে ডাক পাবে। এবার প্রশ্ন হচ্ছে, শুনানিতে যে কাগজগুলো দেখানো, যাদের নাম বাদ গেছে তারা বলছে তাদের কাছে সেই কাগজগুলোই তো নেই, তাহলে তাদের কি অবস্থা হবে? না, সেগুলো পুরোপুরিভাবে শুনানিতে নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা করবে। তবে এটুকু বলতে পারি, যারা মতুয়ারা রয়েছেন, যারা ওপার বাংলা থেকে এসেছেন, তাদের একটা লোকও বাদ যাবে না, সে কাগজ থাকুক আর কাগজ না থাকুক। প্রধানমন্ত্রীর থেকে কোনো আশ্বাস বাণী বা কোনো বার্তা আশা করছেন মতুয়া গড়ে তার সভায়? দেখুন, আমরা তো সবসময় বলে যাচ্ছি এবং আশা করি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন এবং তিনি বলবেন।